আজকে ভারতের রাজনীতিতে ভারতীয় জনতা পার্টি মানে বিজেপি একটা অসম্ভব শক্তি, তাই না? কিন্তু ব্যাপারটা কিন্তু সবসময় এমন ছিল না। একটা দল যারা প্রায় রাজনৈতিক দৃশ্যপট থেকেই হারিয়ে গেছিল, তারা কিভাবে আজ দেশের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠল। চলুন সেই দারুণ গল্পটাই আজ শুনে নেওয়া যাক। মানে আজকের এই বিরাট অবস্থানের সাথে তাদের শুরুর দিনগুলো তুলনা করলে সত্যি অবাক হতে হয়। ভাবুন একবার, ১৯৮৪ সালে নির্বাচনের দলটা জিতেছিল মাত্র ২টো লোকসভা সিট। হ্যাঁ, মাত্র ২টো। আর সেখান থেকে ঠিক ৩৫ বছর পর ২০১৯-এ সেই সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়ালো? ৩০৩। মানে আকাশ পাতাল তফাত। এই অবিশ্বাস্য জার্নিটা কিভাবে সম্ভব হলো? তো এই প্রশ্নটাই আমাদের আজকের আলোচনার মূল বিষয়। কিভাবে একটা দল মাত্র ২টো সিট থেকে শুরু করে ভারতের পুরো রাজনৈতিক চালচিত্রটাই আমূল বদলে দিল। চলুন এই সফরের প্রত্যেকটা বাঁক, প্রত্যেকটা ধাপ একটু কাছ থেকে দেখা যাক। আচ্ছা, এই পুরো গল্পটা আমরা কয়েকটা ধাপে দেখব, মানে একেবারে শুরু থেকে। তাদের আদর্শটা কোথা থেকে এলো, সেই জনসংঘের সময় থেকে। তারপর দেখব বিজেপির জন্ম আর তাদের লম্বা স্ট্রাগলের কথা। এরপর আসবে ক্ষমতায় আসার গল্পটা, আর সবশেষে কিভাবে তারা সারা ভারতে নিজেদের ছড়িয়ে দিল সেই দারুণ কৌশলটা। তো চলুন শুরু করা যাক একেবারে গোড়া থেকে, সেই দিনগুলো থেকে যখন দলটা রাজনীতির মূল স্রোতের প্রায় বাইরেই ছিল। সেখান থেকে কিভাবে তারা ক্ষমতার একেবারে কেন্দ্রে চলে এলো, সেই গল্পটাই আমরা দেখব। দেখুন, বিজেপির গল্পটা বুঝতে হলে আমাদের আসলে আরেকটু পেছনে যেতে হবে, একেবারে এর মূলে। আর সেই মূলটা হলো ভারতীয় জনসংঘ বা বিজেএস। বলা যেতে পারে আজকের বিজেপির যে আদর্শগত ডিএনএ, তার জন্ম কিন্তু এখানেই। এই জনসংঘের পথ চলা শুরু হয়েছিল ১৯৫১ সালে আরএসএসের একটা রাজনৈতিক শাখা হিসেবে। প্রতিষ্ঠাতা ছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। কিন্তু ওনার মৃত্যুর পর ১৯৫৩ সাল থেকে দলের ওপর আরএসএসের প্রভাব আরও বাড়তে থাকে। দলটার সবচেয়ে ভালো ফল ছিল ১৯৬৭ সালের নির্বাচনে। সেবার ওরা ৩৫টা সিট পেয়েছিল। কিন্তু এই জার্নিটা হঠাৎই থেমে যায় ১৯৭৭-এ, যখন তারা কংগ্রেসকে হটানোর জন্য জনতা পার্টির সঙ্গে মিশে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তো জনসংঘের মূল আদর্শটা কি ছিল? তাদের মূল চালিকা শক্তি ছিল হিন্দুত্ব। এটা মূলত একটা ডানপন্থী মতাদর্শ, যা হিন্দু জাতীয়তাবাদের উপর জোর দেয়। এর প্রধান লক্ষ্যই ছিল ভারতের যে ঐতিহ্যবাহী সংস্কৃতি, তাকে হিন্দু সংস্কৃতি হিসেবে আবার প্রতিষ্ঠা করা। আর এই আদর্শটাই, এটাই কিন্তু পরে বিজেপির মূল ভিত্তি হয়ে দাঁড়ায়। জনসংঘ হয়তো কখনোই দেশের প্রধান রাজনৈতিক শক্তি হয়ে উঠতে পারেনি, কিন্তু তাদের ভোটের পার্সেন্টেজ আর সিটের সংখ্যা কিন্তু থেমে থাকেনি, একটু একটু করে বাড়ছিল। যেমন ধরুন, ১৯৬৭ সালে তারা ৯% বেশি ভোট পেয়েছিল। এটা কিন্তু কম কথা নয়। স্পষ্ট বোঝা যাচ্ছিল যে তাদের প্রভাব ধীরে ধীরে বাড়ছে। কিন্তু জনতা পার্টিকে নিয়ে যে পরীক্ষাটা করা হয়েছিল, সেটা খুব বেশি দিন চলল না। ওটা ভেঙে যাওয়ার পর ১৯৮০ সালে জনসংঘের পুরনো সদস্যরা আবার একজোট হলেন আর তৈরি করলেন ভারতীয় জনতা পার্টি বা বিজেপি। এখান থেকেই শুরু হলো তাদের এক নতুন লম্বা সফর। তবে নতুন দলের শুরুটা সত্যি বলতে ভয়ঙ্কর ছিল। ১৯৮৪ সালের নির্বাচনে বিজেপি তো প্রায় মুছেই গিয়েছিল রাজনীতির মানচিত্র থেকে। ভাবা যায়, গোটা দেশে তারা জিতল মাত্র ২টো সিট। এটা শুধু একটা ধাক্কা ছিল না, এটা ছিল দলের অস্তিত্ব নিয়ে প্রশ্ন। এরকম একটা কঠিন সময়ে দলের হাল ধরলেন দুই অত্যন্ত অভিজ্ঞ নেতা, অটল বিহারী বাজপেয়ী আর এল.কে. আদভানি। তাদের নেতৃত্বেই এই ভয়াবহ পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানোর লড়াইটা শুরু হলো। আর সেই লড়াইটা যে কতটা সফল ছিল, তা এই সংখ্যাগুলোই বলে দেয়। ভাবুন, মাত্র ৫ বছরে ১৯৮৯ সালে সিটের সংখ্যাটা ২ থেকে সোজা পৌঁছে গেল ৮৫-তে। আর তার ঠিক ২ বছর পর ১৯৯১-এ সেটা বেড়ে হলো ১২০। মানে যাকে বলে একেবারে নাটকীয় কামব্যাক। এরপর এলো ৯০-এর দশক, আর এটাই ছিল বিজেপির জন্য আসল টার্নিং পয়েন্ট। এই সময়টাতেই তারা একটা গুরুত্বপূর্ণ বিরোধী দলের ভূমিকা থেকে সোজা দেশের শাসক দলের জায়গায় চলে আসে। এই দশকেই কিন্তু তারা নিজেদেরকে দেশের প্রধান বিরোধী শক্তি হিসেবে প্রতিষ্ঠা করে ফেলে। আর তারপর তো ১৯৯৬, ৯৮ আর ৯৯-এ জোট সরকার গড়ে প্রথমবার দেশ শাসনের সুযোগ পায়। এটাই ছিল ক্ষমতার করিডোরে তাদের প্রথম বড় একটা পা রাখা। কিন্তু আসল গেম চেঞ্জার ছিল ২০১৪ সালের নির্বাচন। নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সেবার যা করল তা অভাবনীয়। প্রথমবারের মতো তারা একা, মানে কোনো জোট ছাড়াই সংখ্যাগরিষ্ঠতা পেল। একাই জিতে নিল ২৮২টা সিট। এটা ভারতীয় রাজনীতিতে একটা নতুন যুগের শুরু ছিল বলা যেতে পারে। এই পরিবর্তনটা বুঝতে হলে ২০০৯ আর ১৪ সালের রেজাল্টের তুলনাটা দেখতে হবে। ২০০৯-এ যেখানে তাদের সিট ছিল ১১৬, মাত্র ৫ বছরের মাথায়
2014তে সেটা লাফিয়ে গিয়ে দাঁড়ালো 282-তে। আর ভোটের শেয়ার সেটাও প্রায় ডাবল হয়ে গেল। পরিষ্কার বোঝা যাচ্ছিল যে এটা একটা বিরাট নির্বাচনী ঢেউ ছিল। তো কেন্দ্রে ক্ষমতায় আসার পরই বিজেপি কিন্তু থেমে থাকেনি। তারা এবার এমন সব জায়গায় নিজেদের প্রভাব বাড়ানোর দিকে মন দিল যেখানে আগে তাদের তেমন কোনো অস্তিত্বই ছিল না। আর এর সবচেয়ে বড় উদাহরণ হল উত্তর পূর্ব ভারত। উত্তর পূর্বে এই সাফল্যের পেছনে কিন্তু তাদের একটা দারুণ আর বেশ জটিল কৌশল ছিল। একদিকে তারা উন্নয়নের কথা বলেছে, ইনফ্রাস্ট্রাকচার তৈরির কথা বলেছে, অন্যদিকে সেখানকার ছোট ছোট আঞ্চলিক দলগুলোর সাথে জোট করেছে। আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হলো গরুর মাংসের মতো একটা স্পর্শকাতর বিষয়ও তারা নিজেদের আদর্শের ক্ষেত্রে অনেক নমনীয়তা দেখিয়েছে। এই সব মিলিয়েই কিন্তু ওখানে তাদের সাফল্যের রাস্তাটা তৈরি হয়েছে। এর একটা অসাধারণ উদাহরণ হল মেঘালয়ের বিজেপি সভাপতির একটা মন্তব্য। তিনি খোলাখুলি বলেছিলেন যে আমি গরুর মাংস খাই, এটা এখানকার জীবনযাত্রার একটা অংশ, আর এটা কেউ আটকাতে পারবে না। ভাবুন একবার, এই একটা কথাই বুঝিয়ে দেয় যে বিজেপি আঞ্চলিক পরিস্থিতিকে মানিয়ে নিতে কতটা তৈরি ছিল। তাহলে এই যে প্রায় ৭০ বছরের একটা লম্বা জার্নি, এর পেছনে আসল সাফল্যের রহস্যটা কি? চলুন সবশেষে একবার মূল কারণগুলোকে এক জায়গায় করে দেখে নেই। মুদ্রা কথা, তাদের এই অমছম পরিবর্তনের পেছনে কয়েকটা জিনিস কাজ করেছে। একটা হলো আরএসএসের দেওয়া একটা শক্ত আদর্শের ভিত। ২ নম্বর হলো পরিস্থিতি বুঝে নিজেদের কৌশল বদলে ফেলার ক্ষমতা, মানে একটা স্ট্র্যাটেজিক ফ্লেক্সিবিলিটি। ৩ নম্বরে আসছে জাতীয় আর আঞ্চলিক স্তরে খুব শক্তিশালী নেতৃত্ব। আর ৪ নম্বর, আর এটাও খুব গুরুত্বপূর্ণ, অন্য দল থেকে বড় বড় নেতাদের নিজেদের দলে নিয়ে আসার ক্ষমতা। এই সবকিছু মিলেই কিন্তু আজকের বিজেপি তৈরি হয়েছে। তো জনসংঘ থেকে শুরু হলে আজকের বিজেপি পর্যন্ত এই প্রায় ৭০ বছরের জার্নিটা যে ভারতের রাজনীতির হোল ইকুয়েশনটাই বদলে দিয়েছে তাতে কোনো সন্দেহ নেই। এই দলটা সত্যি সত্যি ভারতকে একটা নতুন চেহারা দিয়েছে। এখন সবচেয়ে বড় প্রশ্নটা হলো এই গল্পের পরের অধ্যায়টা কি হবে, আর সেই অধ্যায়টা ভারতকে কোন দিকে নিয়ে যাবে।